নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, তোমরা অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছো যে বাংলাদেশে এক ধরনের ছাত্র আন্দোলন দেখা গিয়েছে এবং তার জন্য কি কারফিউ লাগানো হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছু বন্ধ হয়ে আছে। তার সাথে কি নানান সময় পুলিশের হাত থেকে বা সৈন্যবাহিনীর হাত থেকে গুলি খেয়ে কী হচ্ছে, প্রাণ হারাচ্ছে অনেক যুবক। ঠিক আছে, এখন পর্যন্ত যে খবর এসছে প্রায় 152 জন যুবক গুলিবিদ্ধ হয়েছে এবং তার সাথে প্রায় কয়েক হাজার হাজার স্টুডেন্ট কী হয়েছে, নিহত হয়েছে, হসপিটালে ভর্তি আছে। ঠিক আছে, তো এই ঘটনাটা মানে তাদের যে আন্দোলনের কারণটা কি, এটা জানতে গেলে আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানকার ইতিহাসটা কি। তাছাড়াও বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার আছেন শেখ হাসিনা, তার মুখ থেকে একটা শব্দ শোনা গেছে, সেটা হচ্ছে রাজাকার। তিনি একটা ইন্টারভিউতে বলছিলেন যে বাংলাদেশের যে রিজার্ভেশন, যে কোটা সিস্টেম আছে, সেই রিজার্ভেশনটা কাদের দেওয়া দরকার, যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে তাদের পরিবারের ব্যক্তিদেরকে, নাকি যারা রাজাকার। এরপর তাহলে একটা প্রশ্ন আসে যে এই রাজাকারটা কারা। ঠিক আছে, তাছাড়া ছাত্র সমাজ কী জন্য আন্দোলন করছে, এটাও গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজকেই ঠিক আছে, বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত আছে সেখান থেকে একটা রায় পেশ হয়েছে এই আন্দোলনকে ঘিরে। সেই রায়টা কি সেটাও তোমাদেরকে বলবো। দেখো, ইতিহাসটা যদি তোমাদেরকে দেখতে হয়, প্রথমেই দেখো যখন ভারত স্বাধীন হয়, ঠিক আছে, ভারত স্বাধীন হওয়ার সময় মাউন্ট ব্যাটেন প্ল্যান অনুযায়ী ভারতকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, তখন কিন্তু বাংলাদেশ ছিল না, তখন ছিল পাকিস্তান এবং ভারত। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের তখন নাম ছিল কি, ইস্ট পাকিস্তান। তখন নাম ছিল ইস্ট পাকিস্তান। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে কিন্তু এটা কি হয়, বাংলাদেশ নামে পরিচিত হয়। ঠিক আছে, এই ইস্ট পাকিস্তানেরই একজন নেতা ছিল, তার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান, এই যে ইনি, ঠিক আছে, ইনি যে আওয়ামী লীগ ছিল, ঠিক আছে, পাকিস্তানেরই একটা দল, সেটা হচ্ছে আওয়ামী লীগ, সেই লীগের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হন। ঠিক আছে, এবং তিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য আন্দোলন করেন। কিসের জন্য স্বাধীনতা? দেখো, পাকিস্তান ছিল উর্দুভাষী একটা দেশ, ঠিক আছে, উর্দু ছিল এখানকার ভাষা, এবং এই যে ইস্ট পাকিস্তান, এখানকার ভাষা ছিল বাংলা। তাহলে এই উর্দুভাষীরা বরাবরই বাংলা ভাষীদের ওপর কিন্তু অত্যাচার করে আসছিল। তার জন্য এখানকার মানুষরা কি চাইছিল, স্বাধীনতা চাইছিল, তারা নিজেদের একটা আলাদা দেশ তৈরি করতে চাইছিল। এবং তারা যখন এরকম একটা মানে স্বাধীনতা চাইছে, সেরকম সময় কি হয়, এই পাকিস্তানের, ঠিক আছে, পাকিস্তানের যে অত্যাচার ইস্ট পাকিস্তানের ওপর, এটা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকে। মানে পাকিস্তানের যে আর্মি ছিল, তারা ইস্ট পাকিস্তানের যে মানুষজন আছে, তাদের সেখানকার যে মহিলা আছে, তাদেরকে রেপ করা, খুন করা, বিভিন্ন ধরনের যে অনৈতিক কাজ, সেই কাজের সাথে যুক্ত হয়েছিল। সেই সময় ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল 1971-এর যুদ্ধতে। ঠিক আছে, 1971-এর যুদ্ধতে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে এবং বাংলাদেশকে একটা স্বাধীন দেশ করে। এবং বাংলাদেশে যারা স্বাধীনতার সাথে যুক্ত ছিল তাদেরকে বলা হতো মুক্তিযোদ্ধা। তাদেরকে বলা হতো মুক্তিযোদ্ধা, এখনও বলা হয় মুক্তিযোদ্ধা। কিন্তু এই বাংলাদেশের এই কিছু কিছু মানুষ, তারা কি ছিল, তারা পাকিস্তানকে সাপোর্ট করছিল। বাংলাদেশের কিছু কিছু মানুষ তারা কি করছিল, পাকিস্তানকে সাপোর্ট করছিল। ঠিক আছে, এই যে যেসব মানুষগুলো পাকিস্তানকে সাপোর্ট করছিল, ঠিক আছে, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় রাজাকার। রাজাকার শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক। মানে বাংলাদেশের থেকে যারা পাকিস্তানকে সাপোর্ট করছিল তাদেরকে বলা হচ্ছে রাজাকার। বোঝা গেছে? এরপর একটা দেখো পয়েন্ট ছিল কি, ছাত্র সমাজের সমস্যাটা কি। দেখো, বাংলাদেশের একটা কি ছিল, কোটা সিস্টেম, যেখানে 56% রিজার্ভেশন কার কাছে ছিল, যারা কোটার থেকে ছিল। দেখো, বাংলাদেশের যে গভর্নমেন্ট জব ছিল, ঠিক আছে, আমাদের ভারতবর্ষের মতো সেখানেও গভর্নমেন্ট জবের চাহিদা খুব বেশি এবং ভারতবর্ষের মতো সেখানেও বেকারত্ব বাড়ছে। তার উপর প্রায় 30% রিজার্ভেশন, ঠিক আছে, 30% রিজার্ভেশন কাদের জন্য ছিল, যারা মুক্তিযোদ্ধার পরিবার থেকে আসছে। মুক্তিযোদ্ধা কারা ছিল, আওয়ামী লীগের। ঠিক আছে, যেহেতু মুজিবুর রহমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল, তাহলে এটা ধরা যায় যে যারা যারা স্বাধীনতার সাথে যুক্ত ছিল তারাই হচ্ছে কি, আওয়ামী লীগের। ঠিক আছে, তো এখানে 30% তাদের জন্য, যারা স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিল, তাদের সন্তানরা, তাদের নাতিপুতিরা কিন্তু এই রিজার্ভেশন পেয়েছে। তার সাথে 10% রিজার্ভেশন ছিল মহিলাদের জন্য। আরও 10% রিজার্ভেশন কাদের জন্য ছিল, যারা পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট থেকে এসছে তাদের জন্য। 5% ছিল কাদের জন্য, যারা মাইনরিটি, ঠিক আছে, তাদের জন্য। এবং প্রতিবন্ধীদের জন্য ছিল 1%। তাহলে টোটাল 100%-এর 56%ই ছিল কি, রিজার্ভেশন। তার মধ্যে 44% যে
সিট ছিল, এটার উপর মেধার ভিত্তিতে কিন্তু তারা কী হয়েছে চাকরি পাচ্ছিল। ঠিক আছে, তো দেখো যেখানে মেধার যে মানে চান্সটা তারা তো কমে যাচ্ছে, সব থেকে বেশি আছে কারা, রিজার্ভেশনে যারা আছে তারাই পাচ্ছে। তো সেটা নিয়ে আন্দোলন শুরু হয়, এই কোটা সিস্টেমটা তারা বন্ধ করতে চায়। তারা চাইছিল যে যাতে সবাই কি হয় এই মেধার ভিত্তিতে চাকরি পায়। ঠিক আছে, মেধার ভিত্তিতে সব জায়গায় সুযোগ সুবিধা পায়, এই নিয়েই কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল। বিশেষ করে তারা বলছিল যে সেই সময় যারা পাকিস্তানকে সাপোর্ট করেছে তারা তো রাজাকার, ঠিক আছে, কিন্তু তারা তো বর্তমানে আর পাকিস্তানকে সাপোর্ট করছে না, একটা জেনারেশন পেরিয়ে গেছে, তাহলে এখনও কেন 30% রিজার্ভেশন তাদেরকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই নিয়ে একটা আন্দোলন হয়েছিল। তার ফলে কি হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আন্দোলন হয়, কোথাও বোম ফেলা হয়, কোথাও পাথর ছোড়া, কোথাও লাঠি ছোড়া, কাউকে গুলি করে মারা, এখন পর্যন্ত প্রায় যেটা খবর আছে 150 জন মারা গেছে। ঠিক আছে, তো এই বিষয়ে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, কি বলা হয় অ্যাপিলেট, আমাদের এখানে যেমন সুপ্রিম কোর্ট বলা হয় ওখানে বলা হয় অ্যাপিলিয়েট ডিভিশন। ঠিক আছে, এই অ্যাপিলিয়েট ডিভিশন থেকে একটা আজকে ভার্ডিক্ট আসে এবং সেখানে বলা হয় যে এই যে কোটা সিস্টেমটা, এই কোটা সিস্টেমটার পরিবর্তন করায়। এখানে 93% সিট কাদের জন্য রাখে, যারা মেধা তাদের জন্য 93%, 5% সিট রাখে কাদের জন্য, ফ্রিডম ফাইটারদের জন্য, যারা স্বাধীনতার সাথে যুক্ত ছিল তাদের পরিবারের জন্য 5%, 1% রেখেছে কাদের জন্য, দেখো 93, 5, 98, আর 2% রিজার্ভেশন কাদের জন্য রেখেছে, এক হচ্ছে প্রতিবন্ধী মাইনরিটি, আর তার সাথে কাদেরকে রেখেছে, ট্রান্সজেন্ডার। ঠিক আছে, ট্রান্সজেন্ডার। তাহলে দেখো টোটাল 100%-এর মধ্যে 93% হচ্ছে মেধার ভিত্তিতে। ঠিক আছে, 93% নিয়োগে মেধার ভিত্তিতে, 5% রেখেছে ফ্রিডম ফাইটারদের জন্য, তাহলে 98%, এবং 2% রেখেছে প্রতিবন্ধী মাইনরিটি এবং ট্রান্সজেন্ডার, তৃতীয় লিঙ্গের যারা আছে। এখানে একটা নোট করার পয়েন্ট, সেটা হচ্ছে কি, সেটা নোট করার পয়েন্টটা হচ্ছে এখানে নারীদের যে মহিলাদের যে রিজার্ভেশন ছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, মহিলাদের রিজার্ভেশনটাকে তুলে দেওয়া হয়েছে, বোঝা গেছে। এখান থেকে তোমাদের জন্য যেটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে কি, বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টারের নাম কি, শেখ হাসিনা, তিনি কোন পার্টির সাথে যুক্ত, আওয়ামী লীগ, কোন পার্টি, আওয়ামী লীগ, তোমাদেরকে বলেছি। এবং বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট তাকে কি বলা হয়, অ্যাপিলিয়েট ডিভিশন। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য হতে পারে। দেখো আমাদের ভারতেও কিন্তু কোটা সিস্টেম আছে, কিন্তু ভারতের যে কোটাটা সেটা হচ্ছে পজিটিভ রিজার্ভেশন। ঠিক আছে, পজিটিভ রিজার্ভেশন মানে কাউকে নিচে নামিয়ে কাউকে ওঠানো নয়, কেউ একজন এগিয়ে যাচ্ছে তার সাথে কোনো একজনকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে ভারতের রিজার্ভেশন পলিসি। ঠিক আছে, তো এই বিষয়টাই ছিল, এই নিয়ে আন্দোলন, এত রক্তারক্তি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।